হচ্ছে যে জামাত ইসলামের সঙ্গ ত্যাগ করলেই ভারতকে আমরা কাছে টানবো, এই কারণেই বিএনপি জামাত ত্যাগ করেছে। এই কথাটা তারা পেল কোথায়? এই কথাটা তারেক জিয়া কি মানছে? তারেক রহমান কি মানছে এ কথা? মানে নাই তো। তারেক রহমানকে অনেক লোভ দেখানো হইছে, শত, শত কোটি টাকা লোভ দেখানো হইছে, অনেক কিছু বলা হয়েছে। তারেক রহমান তো মানে নাই। তারেক রহমান মানে নাই, তার মানে তারেক রহমান ভারতের এই প্রস্তাবের কাছে নতি স্বীকার করেনি এবং সে নির্বাচনে তারেক রহমান অংশগ্রহণ করেনি। এখন সেই বিএনপি নাকি ভারতের বিএনপি বারবার অভিযোগ করে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, কিন্তু কথা হচ্ছে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, বিএনপি কি ষড়যন্ত্র বুঝতে পারে, ষড়যন্ত্র অনুযায়ী কাজ করে? বিএনপি এবার ভারত তাকে থেকে ষড়যন্ত্র করছে, ভারত বলতেছে বিএনপি জামাতের সঙ্গ ত্যাগ করতে হবে, তাহলে তাদেরকে সাপোর্ট দিবে। এখন কি এটা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র? বিএনপি কি এটা বুঝতে পারবে? এই যে বিএনপির বিরুদ্ধে এত কিছু হচ্ছে এবং পাশাপাশি অনেক মিডিয়া ব্যক্তিত্ব তারাও বিএনপির বিরুদ্ধে কথা বলে, কেন কথা বলে, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন কাজী হেমায়তুদ্দিন ভাই। তাদের আলোচনা শুনে বুঝতে পারবেন, তাদের আলোচনা শুনে স্পষ্ট হবেন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ঠিকই হয়, বিএনপি সেগুলো বুঝতে না পেরে সেই ফাঁদে পা দিয়ে আরো ভয়ঙ্কর বিপদে পড়ে। কারণে বিভিন্ন গ্রুপ আজকাল এক হয়েছে এবং আমরা একসময় দেখতাম শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা বিএনপিকে খুবই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো। ওবায়দুল কাদের সহ, শেখ হাসিনা সহ, ঈদের পরে আন্দোলন, তাদের নেতা বিদেশ পলাতক এবং বেগম জিয়াকে নিয়েও নানা রকম বাজে নোংরা মন্তব্য করত। তো আমি আমার এই গত ১৫-১৬ বছরে শেখ হাসিনার অনেক সমালোচনা করেছি। কিন্তু শেখ হাসিনার নারী চরিত্র নিয়ে কোনো সমালোচনা আমি করি না। কারণ এগুলো খুবই নোংরামি, তাই না? তো এই বেগম জিয়ার এইসব চরিত্র নিয়েও সমালোচনা করতো আওয়ামী লীগ এবং এখনো দেখছি কিছু নব্য, নব্য লোকজন, যেমন একটা ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি বেগম জিয়ার নামে অনেক বাজে কথা বলেছেন। আপনি বেগম জিয়ার সমালোচনা করতেই পারেন। বেগম জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন অনেক ভুল হয়েছে, অনেক অন্যায় হয়েছে, আপনি করতে পারেন। বাট আপনি এগুলো তো তো এই কারণে দেখলাম যে আবার ফ্রান্সের একজন ব্লগার পিনাকি ভট্টাচার্য তিনি বলেছেন, "ও এখন তো আওয়ামী লীগের মতো হয়ে গেল। কেন গ্রেপ্তার করা হলো?" তো বেগম জিয়ার মতো একজন মহিষী নারীকে নিয়ে বাজে কথা বলবে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। আপনি গঠনমূলক সমালোচনা করেন, তাই তো, কিন্তু সমস্যা নেই। এখন বিএনপিকে নিয়ে সেইম আবার আগের মতো ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপিকে নিয়ে এখন এই জামাত ইসলাম সহ আরো কিছু লোকেরা অনবরত তুচ্ছ করতেছে, তাচ্ছিল্য করতেছে। এর কারণ হচ্ছে কি? এর কারণ হচ্ছে বিএনপি নির্বাচন চায়। বিএনপি নির্বাচন চায়। বিএনপিকে নির্বাচিত হতে দেওয়া যাবে না, কারণ তাদের ভাষায় বিএনপি চাঁদাবাজের দল, বিএনপি সন্ত্রাসের দল। আচ্ছা, ভালো কথা। আচ্ছা ভাই, এখন আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপি চাঁদাবাজের দল, বিএনপি সন্ত্রাসের দল, সেইটা আপনি জানেন, পাবলিক জানে না? পাবলিকও তো জানে। যেহেতু আপনি জানেন, পাবলিকও তো জানে, তাই না? এখন যেহেতু আমরা মনে করি যে প্রফেসর ইউনূস একজন সৎ লোক এবং তিনি একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিবেন, তাহলে যদি বিএনপি যদি নির্বাচন সুষ্ঠু হয়, তাহলে জনগণ যদি মনে করে যে বিএনপি চাঁদাবাজের দল, জনগণ ভোট দিবে না? তাইলে তো হয়ে গেল। তাহলে নির্বাচনকে এত ভয় কেন? আসলে মেইন ব্যাপার হচ্ছে যে এই বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে সেই কারণে ত্রিমুখী ষড়যন্ত্র চলতেছে। আজকে আমরা দেখলাম যে বিবিসির একটি প্রতিবেদন। এই বিবিসি কিন্তু আগে থেকেই আওয়ামী লীগের আমলেও কিন্তু তারা আওয়ামী লীগের পারপাসই সার্ভ করতো। আরেকটা আছে ভয়েস অফ আমেরিকা। এখন মনে হয় ডোনাল্ড ট্রাম্প এই ভয়েস অফ আমেরিকাকে ফান্ড টান্ড বন্ধ করে দিয়েছে, একদম ভালো হয়েছে। সেই বিবিসি প্রতিবেদন করেছে যে বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কের প্রধান শর্তই হচ্ছে জামাতি ইসলামের সঙ্গ ত্যাগ। আমি লন্ডনে গত ১৫ বছর ধরে আছি এবং বিশেষ করে গত ৫-৬ বছর ধরে আমার কিন্তু এই বিএনপির ঊর্ধ্বতন নেতা এবং জামাতের ঊর্ধ্বতন নেতা এদের সঙ্গে অনেক কথা হতো। এবং এই লন্ডনে আমি বিএনপি জামাতকে আলাদা করে দেখিনি। সব প্রোগ্রামেই তারা থাকতো। তো এখন এই বিবিসি একটা অনেক বড় প্রতিবেদন করেছে যে বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কের প্রধান শর্তই হচ্ছে জামাত ইসলামের সঙ্গ ত্যাগ। তার মানে সহজ বাংলায় দাঁড়ায় যে ভারত বিএনপিকে বলছে যে আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে হলে তোমাদেরকে জামাত ইসলাম ত্যাগ করতে হবে। এবং আরো লিখেছে যে প্রতিবেশী ভারতকে নিয়ে দীর্ঘদিন ধরেই একটা কথা চালু আছে যে ভারত বাংলাদেশে এতকাল সব ডিম শুধু এক ঝুড়িতেই রেখেছে, মানে শুধু আওয়ামী লীগের সঙ্গেই ভারতের সম্পর্ক ছিল, কিন্তু ২০২৪ সালের ৫ই আগস্ট বাংলাদেশে হাসিনা পালিয়ে যাওয়ার পরে এখন বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কের একটা বাক বদলের অবকাশ তৈরি হয়েছে, এটা বিবিসি বাংলা বলতেছে। তো এবং এগুলো বলতে গিয়ে বিবিসি বাংলা আরো কিছু
লোকজন আছে না, ওই যে রিবা গাঙ্গুলি, পিনাক রঞ্জন, যারা আওয়ামী লীগের পেইড এজেন্ট, যারা ভারতীয় সাবেক কূটনীতিবিদ বা ভারতীয় এমপি, যে বাট বাস্তবে যারা আওয়ামী লীগের পারপাস সার্ভ করে, এদের কিছু মতামত নিয়েছেন। ভারতের রাজনীতি, নিরাপত্তা বা কূটনীতি পর্যবেক্ষকরা মনে করেছেন যে ভারতের বিশেষ কয়েকটি দাবি বা প্রয়োজনে যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয়, মানে ভারতের কটা উদ্দেশ্য আছে এটা নিয়ে যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয়, তাহলে ভারতের দিক থেকে বন্ধুত্ব এবং সহযোগিতার হাত বাড়াতে কোনো অসুবিধা নেই। আর যেহেতু আওয়ামী লীগ কোণঠাসা এবং চট করে রাজনৈতিক কামব্যাকের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, এবং বাংলাদেশের পরবর্তী নির্বাচনে বিএনপির ভালো ফল করার সম্ভাবনা আছে, তাই খালেদা জিয়ার দলই যে ভারতের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় চয়েস, এটা কেউ কেউ মনে করিয়ে দিচ্ছেন। আরো অনেক কথাবার্তা আছে সেখানে। ভারতের সাবেক হাইকমিশনার রিবা দাস গাঙ্গুলি, তিনিও বলেছেন যে বিএনপির সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক হবে, এবং ভারত সরকারও খুব ভালোভাবে দেখতেছে, অ্যাক্সেস করতেছে। বাংলাদেশের পরিস্থিতি অবশ্যই ভিন্ন, এখানে ভারতের একটা নজর আছে, ইত্যাদি। আবার সমীপ ভট্টাচার্য, যিনি বিজেপি এমপি, তিনি বলেছেন যে জামাত ইসলামের চিন্তা ভাবনা, মানে জামাতের চিন্তা ভাবনা তালেবানদের মতো কনসেপ্ট হওয়ার কারণে আমরা ঘোর নিন্দা করি, এবং এই জামাতের সঙ্গে বিরোধটাই বিএনপিকে আমাদের আরো কাছে নিয়ে আসতেছে, এবং আমাদের কাছে যদি বিএনপি আসে তাহলে বিএনপিকে অবশ্যই জামাতের সঙ্গ ত্যাগ করতে হবে। আমি ডিটেলসে যাচ্ছি না, এটা মানে অনেক বড়, কিন্তু মোট কথা হচ্ছে যে বিবিসি বাংলা ভারতের কয়েকজন সাবেক কূটনীতিক এবং রাজনীতিবিদের ইন্টারভিউ নিয়েছে। তারা বলতেছে যে তারা বিএনপির সঙ্গে কাজ করতে চায়, এবং যেহেতু বিএনপি জামাতের সঙ্গ ত্যাগ করেছে, কাজেই আমাদের জন্য বিএনপি একটা ভালো অপশন হতে পারে। আর যেহেতু আওয়ামী লীগের কামব্যাক করার কোনো সম্ভাবনা অদূর ভবিষ্যতে নাই, সুতরাং বিএনপির সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়ন করতে আমরা রাজি। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বিবিসি বলেছে যে জামাত ইসলামের সঙ্গ ত্যাগ করলেই ভারতকে আমরা কাছে টানবো, এই কারণেই বিএনপি জামাত ত্যাগ করেছে, এই কথাটা তারা পেল কোথায়? এই কথাটা কি বিএনপি একবারও বলেছে, নাকি এই কথাটা কি ভারত সরকার একবারও বলেছে? এই কথাটা বিবিসি উঠিয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের পারপাস সার্ভ করার জন্য। কারণ আওয়ামী লীগ এখন দেখাতে চায় যে আমরাই শুধু ভারতের দালাল নই, বিএনপিও ভারতের দালাল। এটা প্রমাণ করার জন্য আওয়ামী লীগ ব্যস্ত হয়ে পড়েছে, এবং এই আওয়ামী লীগের যেই দালাল মিডিয়া, যে বিবিসির সবাইকে আমি চিনি যে ভাই, যারা যারা ছিল আগে, সে সুবীর ভৌমিক থেকে শুরু করে সবাই আওয়ামী লীগের পারপাস সার্ভ করতো, এবং সবাই আওয়ামী লীগের কাছ থেকে খামুনিত, এমন কথাও আছে। এখন এই যে প্রতিবেদনটা করলো, প্রতিবেদনে সেই রিবা গাঙ্গুলি, সমীপ ভট্টাচার্য, তারা বলতেছে জামাতের সঙ্গে ত্যাগ করতে হবে। দেখুন, লন্ডনে আমার বিএনপির মোটামুটি বড় বড় নেতা, জামাতের বড় বড় ওদের সঙ্গে কথা হতো। সেখানে কৌশলগত কারণেই বিএনপি এবং জামাত তারা আলাদাভাবে চলার সিদ্ধান্ত নিয়েছে, এবং বিএনপি অনেক চেষ্টা করেছে ভারতের সঙ্গে একটা সম্পর্ক উন্নয়নের জন্য। তার কারণ একটাই, যে শেখ হাসিনাকে বুঝিয়ে শুনিয়ে পদত্যাগ করাও, যাতে তত্ত্বাবধায়ক সরকার আসে এবং যাতে আমরা নির্বাচন করতে পারি। এবং রিসেন্টলি যে ছবিটা দেখা গিয়েছে অমিত শাহর সঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরীর, ওটা 2018 সালের ছবি। ওই সময় তারা চেষ্টা করেছিল যাতে শেখ হাসিনা পদত্যাগ করে একটা নির্বাচন দেয়। এই 2007 সালে কিন্তু ভারত অনেক চেষ্টা করেছে একটা একটা মিউচুয়ালিটি করার জন্য। তো বিএনপির প্রস্তাব ছিল, তারা ভারতকে বলেছে যে তোমরা শেখ হাসিনাকে কথাবার্তা বলে পদত্যাগ করিয়ে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিতে রাজি করাও। বিএনপির কথা কিন্তু একটাই। পক্ষান্তরে ভারত বলেছে যে না, তোমাদেরকে এবার 100টা সিট দেওয়া হবে, 18 সালে তোমাদেরকে 100টা সিট দেওয়া হয় নাই, এর জন্য আমরা দুঃখিত, তোমরা মাত্র 6টা সিট পাইছো, এবার যেভাবেই হোক তোমাদেরকে 100 সিট কনফার্ম করা হবে, প্রয়োজনে ওই 100 আসনে আওয়ামী লীগ প্রার্থী দিবে না, তবুও তোমরা মেনে নাও, 7ই জানুয়ারি নির্বাচন করো, এই 5টা বছর বিরোধী দলে খুব ভালোভাবে কাটাও, তারপরে দেখা যাবে। তারেক জিয়া কি মানছে? তারেক রহমান কি মানছে? কথা মানে নাই তো। তারেক রহমানকে অনেক লোভ দেখানো হয়েছে, শত শত কোটি টাকা লোভ দেখানো হয়েছে, অনেক কিছু বলা হয়েছে, তারেক রহমান তো মানে নাই। তারেক রহমান মানে নাই, তার মানে তারেক রহমান ভারতের এই প্রস্তাবের কাছে নতি স্বীকার করেনি, এবং সে নির্বাচনে তারেক রহমান অংশগ্রহণ করেনি। এখন সেই বিএনপি নাকি ভারতের দালাল। বিএনপি এবং জামাত তারা
5ই অগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর তারা আরো দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেয় যে তারা কোনোভাবেই আর এক হবে না। কেন এক হবে না? কারণ পরিবর্তিত পরিস্থিতিতে আর এক হওয়ার সম্ভাবনা নাই। কারণ হচ্ছে আওয়ামী লীগ যেহেতু পালিয়ে গিয়েছে, রাজনীতি করতে হলে, সুষ্ঠু ধারার গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করতে হলে দুটি প্রধান বড় দল লাগে। একটা হচ্ছে বিএনপি, আরেকটা হচ্ছে জামায়াত। এখন যদি বিএনপি এবং জামায়াত জোট হয়ে যায়, তাহলে আরেকটা দল থাকে কে? আওয়ামী লীগ। তার মানে আওয়ামী লীগকে আবার প্রাসঙ্গিক করে তোলা। এই আওয়ামী লীগকে আবার প্রাসঙ্গিক করে যাতে না আসতে পারে, এই কারণেই বিএনপি এবং জামাত আলাদা আলাদা চলার সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। এবং বিএনপি এবং জামাতের ভিতরে খুব ভালো সম্পর্ক আছে। নেতারা কথাবার্তা বলে, ভাবের আদান প্রদান হয়, বিনিময় হয়। এরা শুধুই রাজনৈতিক প্রতিপক্ষ। এরা আওয়ামী লীগের মতো শত্রু না। মনে রাখবেন, আওয়ামী লীগ হচ্ছে আমাদের শত্রু। এবং এই যে আওয়ামী লীগ, বারে বারে কথা ওঠে যে বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। আরে ভাই, আজকে যদি আওয়ামী লীগ রাস্তায় ওঠে, তো বিএনপি ছাড়া একটা লোক আছে আওয়ামী লীগকে ঠেকানোর? আজকে সকালে বাড্ডাতে আওয়ামী লীগের একটা মিছিল, সেই মিছিলটা তো বড় না, আপনারা দেখছেন। শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে একটা ব্যানার রাইখে ওরা মিছিল করছে। সেই মিছিলে 40-50 জন ছিল। কিন্তু আমি খবর পেয়েছি গোপন সূত্রে যে সেই মিছিলের আশেপাশে ছদ্মবেশে আরো 50 জন অস্ত্রশস্ত্র সহকারে সেখানে ছিল, যে কেউ বাধা দিতে এলে তাকে সুস্থভাবে ফেরত যেতে দিবে না। এভাবে আওয়ামী লীগ প্রস্তুতি নিয়ে আজকে মাঠে নামছে। যদিও কেউ বাধা দেয় নাই, তারা তাদের মতো যতক্ষণ খুশি মিছিল করে, এই সামান্য কয়েক মিনিট করে টরে তারা আবার চলে গিয়েছে। তাহলে আওয়ামী লীগ এখন রক্তের দাগ শুকায় নাই, এখন 1 বছর হয় নাই, আওয়ামী লীগ এখন সেভাবে ফিরে আসতে চাইতেছে। এখন কি বিএনপি ক্ষমতায় আছে? ক্ষমতা তো আছে প্রফেসর ইউনূস। তাহলে প্রফেসর ইউনূস নিজে বলেছেন যে বিবিসি কে, যে তিনি চান না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। আপনি চান না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, তার মানে আওয়ামী লীগের এখানে রাজনীতি করার অধিকার আছে। তাহলে আপনি কিভাবে আওয়ামী লীগকে ঠেকাবেন? যে আওয়ামী লীগ গণহত্যা করে পালিয়ে গিয়েছে। হিটলারের নাৎসি পার্টিকে জার্মানি নিষিদ্ধ করেছিল। এই আওয়ামী লীগও তো একটা নাৎসির মতো। আমি বারে বারে বলেছি যে ঠিক আছে, আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না, আওয়ামী লীগের সঙ্গে স্বাধীনতা জড়িয়ে আছে, বা আওয়ামী লীগের নেতৃত্বে 1971 সালের মুক্তিযুদ্ধ হয়েছে, ঠিক আছে, অন্তত 10 বছরের জন্য নিষিদ্ধ করুন, 2টা টার্ম। তাও না, বলবে যে আওয়ামী লীগের অধিকার আছে। তো অধিকার আছে, তো এখন অধিকার খাটাচ্ছে। তো এখন বর্তমান ইউনূস সরকার তার মতো ব্যবস্থা নিচ্ছে না। সে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করতেছে। নরেন্দ্র মোদীর সঙ্গে একটা বৈঠক হলো, প্রফেসর ইউনূসের সাধুবাদ জানাই। সেই বৈঠকে আমরা কিছুই অর্জন করিনি, এটা বাস্তব। নরেন্দ্র মোদী তার অভিযোগ করে গিয়েছেন যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে। বাংলাদেশ পাকিস্তানকে প্যাট্রোনাইজ করে, আমাদের সিকিউরিটি কনসার্ন আছে, এগুলো। ডক্টর ইউনূসও তার অভিযোগ করে গিয়েছে যে তোমরা পানি দাও না, সীমান্তে খুন হয়, তোমরা হাসিনাকে আটকে রাখছো। এবং যখন ডক্টর ইউনূস বলেছে যে শেখ হাসিনাকে আমরা ফেরত চাই, উত্তরে নরেন্দ্র মোদী বলেছে যে এই কথাগুলো কিন্তু সচিব পর্যায়ের আলোচনা, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর এই ধরনের আলোচনা হওয়া উচিত নয়। মানে নরেন্দ্র মোদী বাস্তবে বলেছেন যে এটা এইসব ছোটখাটো ব্যাপারে তো আমাদের মতো বড় লোকেরা আলোচনা করতে পারে না, কিন্তু বাস্তবে তিনি সঠিক কিছুই বলেননি। হ্যাঁ না কিছুই বলেননি। তারপরে আমাদের যে স্থলবন্দর ব্যবসা বাণিজ্য, এই ব্যবসা বাণিজ্যগুলো তিনি ওই যে এখন ভারতের উপর দিয়ে যেই পণ্য যায় সেটা বন্ধ করেছেন। এবং মোটামুটি ভারতের কাছ থেকে আমরা সহযোগিতার কোনো মানে চিহ্ন দেখতেছি না, বরঞ্চ পদে পদে আরো ভারত আমাদেরকে অসহযোগিতা করতেছে। এর ভিতরে ভারতীয় কিছু কূটনীতিক এবং এই বিবিসি মিলে এখন বিএনপি কেও ভারতের দালাল বানানোর একটা প্রক্রিয়ার কাজ শুরু করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি কে কেন আসলে চায় এরা ভারতের দালাল বানাতে? বিএনপি কি ভারতের দালাল আসলে নাকি? আওয়ামী লীগ মনে করে যে যেভাবে আমাদের গায়ে ভারতের দালাল ট্যাগ লাগছে, এখন যদি সেই ট্যাগ আমরা বিএনপি কেও লাগাইতে পারি, যেহেতু মাঠ পর্যায়ে বিএনপি আমাদের প্রতিপক্ষ, সেহেতু আমাদের ভোট বাড়তে পারে। এই কারণেই তারা এই ইয়ে করে, না হলে বিবিসি আজকে বলল যে ভারত বলেছে যে জামাতকে ত্যাগ করলেই বিএনপি আমাদের কাছে আসতে পারবে। এটা সোর্স কি? কোন জায়গায় বলেছে? এই ধরনের একটা নিউজ করে ভারতের কিছু কূটনীতিক যারা আওয়ামী লীগের কাছ থেকে নিয়মিত মাসোয়ারা পায়, সেই সব কূটনীতিকদের ইন্টারভিউ নিয়ে একটা খবর প্রকাশ করে দিল। আর সঙ্গে সঙ্গে কিছু ইউটিউবার বলল, এই দেখছো, ভারত কিন্তু বিএনপি কিন্তু ভারতের দালাল। দেখুন, আমি একটা কথা আজকে স্পষ্ট বলি, ভাই,
বাংলাদেশের 90% মানুষ তারা বাংলাদেশে ভারতীয় আধিপত্য চায় না। এটা তো বাস্তব। এটা তো বাস্তব। 90% মানুষ বাংলাদেশে, আরো বেশি হবে, 95% ধরলাম, তারা, অনেক হিন্দু আছে, চায় না। তারা বাংলাদেশে ভারতীয় আধিপত্য চায় না। এখন আপনি যদি হাসিনার মতো জোর করে ক্ষমতা দখল করে স্বৈরাচার হয়ে ভারতের দাবিদারি করে ক্ষমতা টিকে রাখতে চান, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি যদি ভোটের রাজনীতি চান, আপনি যদি জনগণের কথা শুনতে চান, জনগণের ভোট চান, জনগণের ম্যান্ডেট চান, তাহলে তো জনগণ যা চায় তা আপনাকে বুঝতে হবে। এখন যেই দেশের জনগণের 95% চায় না বাংলাদেশে ভারতীয় আধিপত্য থাকুক, সেই দেশে বিএনপি রাজনীতি করে, বিএনপি ভারতের দালালি করবে। বিএনপি কি এত বোকা দল? বিএনপি কি জনগণের পালস বোঝে না? বোঝে তো। এখন সমস্যা হচ্ছে যে যেভাবে ষড়যন্ত্র হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্ল্যান আছে, তিনি নির্বাচন দিয়ে দিবেন, এই ডিসেম্বর হোক বা জুলাই হোক, তিনি দিয়ে দিবেন। এবং বিএনপি যে বারে বারে বলে যে নির্বাচন দেওয়ার জন্য হুমকি দেয়, এটা সমর্থন করি না। আমি বিশ্বাস করি ডক্টর ইউনূস নির্বাচন দিবেন, এবং এই যদি বিএনপি এর জন্য আন্দোলনের নামে, তাহলে কিন্তু বিএনপি ভুল করবে, এটা আমার মনে হয়। আশা করি বিএনপি এটা করবে না। এখন বিএনপি চিন্তা করতেছে যে যেভাবে ডক্টর ইউনূসের কিছু উপদেষ্টা, তারা চায় নির্বাচনটা পিছিয়ে যাক। যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, তিনি বলেছেন যে সরকার চায়, জনগণ চায় আমরা 5 বছর থাকি। তিনি বলেছেন যে জনগণ চায় আমরা 5 বছর থাকি। এখন জনগণ চায় এটা তিনি কিভাবে বুঝলেন? বাংলাদেশে 11-12 কোটি ভোটার, তিনি কয়জনের কথা শুনছেন? জনগণ চায় না, না চায়, এর জন্য দরকার নির্বাচন। আপনি নির্বাচন দেন, এবং যদি আপনারা চান নির্বাচন করতে, তাহলে অবশ্যই আপনারা রাজনীতি করতে হবে, নির্বাচনে দাঁড়াতে হবে। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, এবং এই গণতান্ত্রিক দেশে নির্বাচন ছাড়া দীর্ঘদিন একটা সরকার থাকতে পারে না। তবে হ্যাঁ, আরেকটা কথা আমি নিন্দা জানাই, বিএনপির নেতা বলেন যে ডক্টর ইউনূস অনির্বাচিত সরকারের প্রধান, বা ইউনূস সরকার অনির্বাচিত সরকার। এটা ঠিক হলেও একটা দিক দিয়ে আমি একটু প্রতিবাদ জানাই, সেটা হচ্ছে আসলে এই সরকারটা কিন্তু অনির্বাচিত সরকার বলা ঠিক হবে কিনা আমি জানি না। কারণ একটা প্রবল গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থান স্বাধীন বাংলাদেশে এর আগে কখনো হয় নাই, স্বাধীন বাংলাদেশে সেই প্রবল গণ অভ্যুত্থানে একটি প্রবল নিকৃষ্ট স্বৈরাচার সে ভারতে পালিয়ে গিয়েছে। তারপরে সেই বিপ্লবীরা মিলে এই সরকার গঠন করেছে। কাজে এই সরকারকে কিন্তু পুরোপুরি অনির্বাচিত বলা যাবে না। এদের কিন্তু বিপ্লবীদের ম্যান্ডেট নিয়ে গঠিত হয়েছে। কাজে আমি বিএনপিকে বলবো যে এই সরকারকে অনির্বাচিত, অগণতান্ত্রিক বলবেন না। গণ অভ্যুত্থান এবং বিপ্লবের ফলে যেই সরকার গঠিত, সেই সরকার অনির্বাচিতও নয়, অগণতান্ত্রিকও নয়। হ্যাঁ, আমি জানি আপনারা নির্বাচন চান, কারণ আপনারা সবচেয়ে বড় দল এবং আপনাদের বিশ্বাস আপনারা নির্বাচন হলে ক্ষমতায় আসবেন, আমিও জানি। কিন্তু একটু ধৈর্য ধরেন, ডিসেম্বর অথবা জুন। প্রধান উপদেষ্টা বারে বারে বলেছেন, আগামীকালকে আপনাদের সঙ্গে মিটিং আছে ডক্টর ইউনূসের। সেই মিটিং এ আপনারা অবশ্যই, আমি মনে করি ডক্টর ইউনূস যা বলবেন আপনারা শুনবেন, এবং শুনে সেই মোতাবেক সিদ্ধান্ত নিবেন। যদিও নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু নির্বাচন হবে, এবং আমি বিশ্বাস করি সুষ্ঠু ভোট হলে বিএনপি ক্ষমতায় আসবে এবং জামাত ইসলাম হবে প্রধান বিরোধী দল। এখন এই যে আওয়ামী লীগ আজকে যে মিছিল করলো, সেই মিছিলটা ঠেকাবে কে? কিছু হলেই আপনার ছাত্র দল গিয়ে ঠেকায়, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ অরাজকতা করলে ছাত্র দল গিয়েই ঠেকায়, আর তো কাউকে আমি দেখি না। আর এনসিপি কয়দিন খুব আওয়াজ ছিল, এখন এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারের এক সমালোচনা করার পর থেকে এখন একদম চুপ। কালকে আপনারা দেখছেন যে নাহিদ ইসলাম বৈশাখীর আয়োজনে, সেখানে সব ইউটিউবাররা ছিল, কোনো লোকজন যায় নাই। এই হচ্ছে গিয়ে অবস্থা। আমরাও চাই যে জাতীয় নাগরিক পার্টি তারা আরো বড় হোক, আরো অংশগ্রহণ করুক, কিন্তু শুরুতেই জাতীয় নাগরিক পার্টি যে ধাক্কাটা খেয়েছে, দেখুন বাংলাদেশে চরম ডানপন্থী রাজনীতি করে জামাত ইসলাম, তাই না? চরম ডানপন্থী রাজনীতি করে জামাত ইসলাম। বিএনপিও ডানপন্থী ছিল, এখন মধ্য ডানপন্থী হয়েছে। কাজেই বাংলাদেশে কিন্তু ডানপন্থীর যে রাজনীতি, এটা কিন্তু মোটামুটি অনেকটা এস্টাবলিশড। হেফাজত ইসলাম তো রাজনীতি না, বা তারপরে তারা আছে, ইসলামী আন্দোলন আছে চরমনায়ের, এরকম কয়েকটা পার্টি আছে, আমার বাংলাদেশ এবি পার্টি আছে, যারা রাইট পলিটিক্স করে। লেফট পলিটিক্সে কিছুটা খালি আছে, যেমন জুনায়েদ সাকি, তারপরে আসম আব্দুর রব,
আম, এরা আছে, মোটামুটি আছে, সিপিবি আছে, তারপরে দুজন তো জেলে, ইনু এবং মেনন, এরা তো জেলে। তো এই জাতীয় নাগরিক পার্টি এরা যদি মূলত ডান এবং বামের মধ্যে একটা সমন্বয় করে, বিশেষ করে বামপন্থীদেরকে আকৃষ্ট করে তারা দলটা গঠন করত, তাহলে কিন্তু তারা টিকে যেত। কিন্তু সমস্যা হচ্ছে যে দলের ভিতরে অনেকে আবার অতি বিপ্লবী সাজতে চায়, অনেকে আবার জামাত ইসলামের সঙ্গে মিশে একই ধারায় কথা বলে, অনেকে আবার ইসলাম ভিত্তিক রাষ্ট্র চায়, অনেকে আবার সেকুলার পছন্দ করে। নানান রকম নানার মতে এখন দলটার ভিতরে আপনি দেখেন যে দলের প্রধান হচ্ছে নাহিদ ইসলাম, কিন্তু অনেকে মনে করে নাহিদ তো জুনিয়র, আক্তার তো সিনিয়র। এক সময় নাহিদ ইসলাম আক্তারের পিছনে রাজনীতি করত, এখন সেই নাহিদ ইসলাম হয়েছে আহ্বায়ক আর আক্তার হচ্ছে সদস্য সচিব। এই ধরনের বিভিন্ন কারণে দলটার ভিতরে হজবরল অবস্থা। এখন আপনি বিএনপি ছাড়া কাকে স্বপ্ন দেখবেন? আরেকটা ব্যাপার হচ্ছে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি গতকালকে তার পেজে লিখেছেন যে প্রথম আলো ঈদের শুভেচ্ছার একটা কার্ডে কুকুরের ছবি ব্যবহার করেছে, এজন্য তীব্র নিন্দা জানাই এবং এদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। মেনে নিলাম, কিন্তু আমি মনে করি যে কুকুরের ছবি দেওয়াটা ঠিক হয়নি। কিন্তু এই কথাটা জামাত ইসলামের আমিরের বলার দরকার কি? তার মতো এত উঁচু লেভেলের মানুষ, এই কথা তো জামাত ইসলামের যে সাংগঠনিক সম্পাদক ডক্টর মাসুদ, সে মাসুদ ভাই বললেই তো হতো। এবং তিনি রেফারেন্স দিলেন কালের কণ্ঠ পত্রিকার। কালের কণ্ঠ পত্রিকা, আপনারা জানেন যে কালের কণ্ঠ পত্রিকায় বসুন্ধরা গ্রুপ আর এই প্রথম আলোর যে, এটা কি গ্রুপ জানি ভুলে গেলাম, এদের ভিতরে পুরনো ব্যবসায়িক দ্বন্দ্ব। এবং এই বসুন্ধরা গ্রুপের পত্রিকাগুলো সারাদিন প্রথম আলোর বিভিন্ন সমস্যা বা কোনো দোষ আছে কিনা তা ধরার চেষ্টা করে। এবং এই বসুন্ধরা গ্রুপের সঙ্গে আবার সাংবাদিক ইলিয়াস হোসেনের দরমরম সম্পর্ক, যদিও পিনাকির সঙ্গে সম্পর্ক নাই। এই এখন সেই আপনি দেখেন, আপনি যদি গুগলে সার্চ দেন যে প্রথম আলোর ঈদ সংখ্যার কার্ডে কুকুরের ছবি, গুগলে দেখবেন 5-6টা যে কটা নিউজ আসবে সবগুলো বসুন্ধরার পত্রিকা, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ 24, আরো কি কি আছে এগুলা। এই এবং এই বসুন্ধরা তারা 2 হাতে টাকা পয়সা দিতেছে, এনসিপি কে দিতেছে, জামাতকে দিতেছে, সবাইকে টাকা দিতেছে। তো এই বসুন্ধরা প্রথম আলোর বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছে। আমি স্বীকার করি যে কুকুরের ছবি দেওয়া ঠিক হয় না, বাট আপনার মতো এত উচ্চ লেভেলের মানুষ, যিনি কিনা বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হতে পারেন, সম্ভাবনা আছে। এবং আমি মনে করি যে ডক্টর শফিকুর রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, সেটা আমাদের জন্য অত্যন্ত মানে ভালো কিছু হবে, এবং আমাদের জন্য অত্যন্ত আশাবাদ করবে যে বাংলাদেশের জন্য ভালো কিছু একটা হবে, আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক হবে যদি সত্যি তিনি জনগণের ভোটে এই দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। আমি তাকে লন্ডনের সামনাসামনি দেখেছি, তার ভিতর আমি একটা ভালো মানুষের প্রতিচ্ছবি, একটা ভালো শাসকের প্রতিচ্ছবি দেখেছি। তো তার মতো একজন উঁচু লেভেলের লোক কোন পত্রিকায় কোন কার্ডে কুকুরের ছবি ছাপালো, এগুলো তো তার বলার দরকার নেই, তাই না? সেগুলো বলতেছে। তো এই সমস্ত বিষয়গুলো অবশ্যই দেখবেন। এবং বিএনপির বড় দল, বিএনপির ভিতরে অনেক চাঁদাবাজ আছে, সন্ত্রাস আছে, এটা অস্বীকার করার কিছু নাই, কিন্তু বিএনপি ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আজকেও শুনলাম যে 86 জন বহিষ্কার করছে। বা সমস্ত বাংলাদেশে বিএনপি বিএনপি জানে যে, ভাই একটা কথা বলি কি, আজকে অনেকে বলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের দালাল। ভাই আপনি কয়দিন রাজনীতি করেন? বেচারা 15টা বছর ধরে জেল খাটতে খাটতে জীবন শেষ হয়ে গেছে। সে যদি ভারতের দালাল হয়, সে যদি আওয়ামী লীগের দালাল হয়, তাহলে কে বিএনপি? আজকে মির্জা ফখরুল বলল যে বিএনপি ক্ষমতা এলে 1.5 কোটি লোকের কর্মসংস্থান করবে। এইটা নাকি ওবায়দুল কাদেরও কোন এক সময় বলেছিল। হ্যাঁ, কথার মিল থাকতে পারে। তাই বলে কি এখন আপনি তাকে বিএনপি বানিয়ে দিবেন বা আওয়ামী লীগ বানিয়ে দিবেন? এখন আওয়ামী লীগ বলছে ক্ষমতায় থাকতে, তারা বলছে আমরা বাংলাদেশের উন্নতি চাই। এখন বিএনপিও বলতেছে উন্নতি চাই। অবশ্যই তো চাই, আমরাও তো চাই। তাই এখন তাইলে ওই বিএনপি আওয়ামী লীগ, তার মানে গরুয়ে ঘাস খায়, আমরা গরু খাই, তার মানে আমরা ঘাস খাই। এই ধরনের ভোজামিলগুলো দিয়ে বিএনপিকে আসলে বিপদে ফালানো চক্রান্ত চলতেছে, যাতে বাংলাদেশটা আরেকটা সমস্যার ভিতরে পড়ে, যাতে নির্বাচন পিছিয়ে যায়, এবং যাতে বাংলাদেশের একটা সমস্যা সৃষ্টি হয়, যাতে গৃহযুদ্ধ শুরু হয়, এবং এই গৃহযুদ্ধের সুযোগ নিয়ে যাতে আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে। এইসব কারণে এগুলো চক্রান্ত চলতেছে।
আমাকে ওই একজন ইউটিউবার, নাম বলবো না, তিনি ফোন করে, মানে আমাদের পরিচিত আর কি, আমাদের এখানে ফোন করে বলে যে ভাই, এই আওয়ামী লীগ তো বলতেছে যে তোমরা তো বিএনপি করে কিছুই পাইলে না, জামাত করে কিছুই পাইলে না, এখন তোমরা যদি তোমাদের সাইড চেঞ্জ করো, এই আপা ফিরে আসা, যাতে ভারত থেকে ফিরে আসতে পারে জন্য তোমরা একটা প্রচারণা করো, যেভাবেই হোক বিভিন্ন যুক্তি মুক্তি দিয়া, ওই পিনাকি ভট্টাচার্যের মতো বিভিন্ন ভূগোল বুস্টুস বুঝে তোমরা বলবা যে এই শেখ হাসিনা বাংলাদেশে আসা দরকার, এরকম করবা, তোমাদেরকে টাকা পয়সা দিব, আমাদের কাছে তো অবৈধ টাকার অভাব নেই। তো আমি বললাম যে বিএনপি আমাদেরকে মূল্যায়ন করে বা করে না, আমরা সেই মূল্যায়নের জন্য বৈশা নেই, আর আমরা তো কোনো মূল্যায়ন পাওয়ার জন্য পলিটিক্স করি না, আর আমি আমার ইউটিউব মনিটাইজেশনও করি না। আমরা যা বিশ্বাস করি, আমাদের আদর্শগুলো প্রচার করি। এখন যেই হাসিনা বাংলাদেশে গণহত্যা করে পালিয়ে গিয়েছে, সেই শেখ হাসিনা দেশে আসলে বিচার হবে, অথবা তিনি দেশে আসতে পারবেন না। তার রাজনীতির আমি পুরো বিরুদ্ধে, কারণ একজন গণহত্যাকারী কখনো রাজনীতিবিদ হতে পারে না এবং সে জনগণের কল্যাণ করতে পারে না। আপনারা দেখেন এখনো কিন্তু তার ভিতরে কোনো অনুশোচনা নাই, সে বারবার হুমকি দেয় আরেকবার ক্ষমতা আসলে সে সবাইকে দেখে নিবে। তো তার মতো মহিলা সে কি রাজনীতি করবে? এই কিন্তু এই ধরনের কথাও কিন্তু এরকম বলে। একজন ইউটিউবার আছে, তার ভাই বাংলাদেশের বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের কাছে যায়, যায় বলে যে আমার স্পন্সর দরকার, চাঁদার কথা বলে না, বলে আমার স্পন্সর দরকার। এখন যদি কোনো ব্যবসায়ী স্পন্সর না দেয়, তাহলে বিদেশে তার ভাই ইউটিউব চ্যানেলে সেই ব্যবসায়ীর বিভিন্ন করাপশনের খবর খবর প্রকাশিত হয়। খবর কিন্তু সত্য, ওই ব্যবসায়ী হাসিনার আমলে কিন্তু করাপশন করছে, এরকম অনেক ব্যবসায়ী আছে না? তো খবর প্রকাশিত হয় যে ওই ব্যবসায়ীর এই দুর্নীতি করছে, এই শোষণবৃত্তি করছে, সে ছিল হাসিনার পাচাটা গোলাম, এটা সত্য। আবার যে ব্যবসায়ী টাকা দেয় বা স্পন্সর দেয়, তাদের তাদের কোম্পানির বিজ্ঞাপন দেয়, ওই ব্যবসায়ীকে কিছু বলে না, অথচ সেও কিন্তু করাপ্টেড। তো এরকম তো বিভিন্ন জায়গায় হচ্ছে। এখন বলতেছে কি যে এই পরিবর্তিত পরিস্থিতিতে চারদিকে শুধু অবিশ্বাস এবং ষড়যন্ত্র। এখন কার মনে কি আছে, কে কোন ভাবে কি কথা বলে, এটা কিন্তু বোঝা বড়ই মুশকিল। এই কারণেই বলতেছি যে বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে। আমরা বিএনপির যদি কোনো অন্যায় দেখি, অবশ্যই কথা বলবো, কারণ বিএনপির আমরা বিশেষ করে আমি বিএনপি নেতাও না, কর্মীও না। আমি মনে করি যে বিএনপি যদি কোনো ভুল করে, তাহলে সে ভুল অবশ্যই ধরিয়ে দেওয়া উচিত। কিন্তু যদি গুজব হয়, গতকালকে বলছে যে মিরপুরের কোন কোন বিএনপি নেতা, তিনি বলছেন যে চাঁদা দিতে হবে বলে তিনি দোকানে গিয়ে আক্রমণ করেছেন। পরে বিএনপি বলছে যে ওই জায়গায় আমাদের কোনো কমিটিই নাই, এবং বিএনপি নিজে থানায় গিয়ে মামলা করে পুলিশকে বলেছে যে ওকে গ্রেপ্তার করেন। আপনি কোনোদিন শুনছেন গত 15 বছরে আওয়ামী লীগে এরকম হয়েছে যে আওয়ামী লীগ একটা লোক কোন জায়গায় চাঁদা চাইছে এবং আওয়ামী লীগ মামলা দিচ্ছে, মামলাতে ধরাইছে? ভাইরে, বিএনপি কিন্তু জানে যে যেই লোকগুলা এখন চাঁদাবাজির দায়ে অভিযুক্ত হচ্ছে এবং বিএনপি ওদেরকে বহিষ্কার করতেছে, এই লোকগুলাই কিন্তু গত 17 বছর ধরে আওয়ামী লীগের নির্যাতন সহ্য করে 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 বিএনপি করছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই, গত 17 বছর ধরে যেই লোকগুলো আওয়ামী লীগের অত্যাচার সহ্য করেছে, জেল জুলুম সহ্য করেছে, হাসিনার অত্যাচার সহ্য করেছে, সেই লোকগুলো কি অধিকার আছে এখন আবার চাঁদাবাজি করার? অবশ্যই নাই, অবশ্যই না, আপনার সঙ্গে একমত। এই কারণেই বিএনপি তাদের ত্যাগ কিন্তু দেখতেছে না, তাদের যেই ত্যাগ, এগুলো না দেখে চোখ বুজে বিএনপি বহিষ্কার করতেছে। কিন্তু আপনি কি মনে করেন বিএনপির মনে কষ্ট নাই? অবশ্যই আছে। আপনি আপনার চোখের সামনে দেখছেন, মনে করেন যে সাপোজ আপনার এক ভাই আওয়ামী লীগের আমলে জেল খাটতে খাটতে জীবন শেষ, সেই ভাই যখন চাঁদাবাজি করার পর ধরা পড়ে এবং আপনি তাকে বহিষ্কার না করে পারেন না, আপনি বহিষ্কার করেন, বাট আপনার মনে কি কষ্ট লাগে না? আপনার বুকটা কি ফেটে যায় না? যায় তো। তারপরেও বিএনপি এগুলো করতেছে, এবং বিএনপি এও জানে যে যদি আবার বিএনপি কোনদিন বিপদে পড়ে, তাহলে এই লোকগুলো আবার রাজপথে নামবে বিএনপিকে প্রোটেক্ট করার জন্য। আপনার আমার মতো সুশীলরা ঘরে বসে ইউটিউব ভিডিও বানাবে, তারা কিছুই করবে না। রাজনীতি এত সহজ বিষয় না, বাংলাদেশের রাজনীতি আরো বড় কঠিন। আর যে আমি বলতেছি যে আজকে যারা এই বিএনপিকে মাইনাস করার জন্য এই ভারত এবং বিবিসি মিলে এই আওয়ামী লীগ সহকারে বিভিন্ন রিপোর্ট করতেছে যে বিএনপি হচ্ছে ভারতের দালাল, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই বিএনপি মোটেই ভারতের দালাল না। এবং বাস্তবতা হচ্ছে যে যদি বিএনপি শেখ হাসিনা হয়ে ওঠার চেষ্টা করে, আচ্ছা শেখ হাসিনা বাদ দেন, যদি বিএনপি 25% শেখ হাসিনা হয়, 100% বাদ দেন, হাসিনা যেভাবে ভারতের ভারতের পাচারত বা সেবাদাসী ছিল, তাহলে ধরলাম যে হাসিনা 100% ভারতের অনুগত ছিল,
যদি বিএনপি হাসিনার মতো 100% না হয়ে 25%, অনলি 25%ও ভারতের দালাল হওয়ার চেষ্টা করে, জনগণ বিএনপির দিক থেকে মুখ ফিরিয়ে নিবে। এখন বাংলাদেশে অনেক দল আছে, যেমন আমার বাংলাদেশ পার্টি, ভিপি নুরের পার্টি। এইসব পার্টি জানে যে ওরা কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, ওদের সেই সামর্থ্য নাই। এই কারণে ওরা ভারতের বিরুদ্ধে যা খুশি তা বলতে পারে। কিন্তু বিএনপি যেহেতু ক্ষমতায় আসার মতো একটা দল এবং তারা খুব সম্ভবত ক্ষমতায় আসতে যাচ্ছে, এই কারণে তাদের কথাবার্তা বলার ক্ষেত্রে অনেক সংযত হতে হয়। তারা ইচ্ছা করলেই অনেক কথা বলতে পারে না। কিন্তু আপনার মনের ভিতরে ভারত নিয়ে যে চিন্তা ভাবনা, বিএনপির প্রত্যেকটা নেতার মনে ভারত নিয়ে একই চিন্তা ভাবনা। কিন্তু আপনি আপনার পর্যায় থেকে যে কথাগুলো খুব সহজেই বলতে পারেন, বিএনপির সিনিয়র নেতারা তাদের ওই পর্যায় থেকে তারা এই কথাগুলি বলতে পারে না। কিন্তু যখন ভারতের ক্ষেত্রে কোনো পররাষ্ট্র বা নীতি বা বিভিন্ন নীতিগুলো গ্রহণ করা হয়, তখন তারা ওইভাবেই আলোচনা করে বাংলাদেশের স্বার্থটাই কিন্তু তারা সবার আগে দেখে, তাই না? এবং এভাবেই দেখা উচিত। কিন্তু মুখে অনেক কথাই বলা যায় না, মুখে অনেক কথা বলতে হয় না। তো এই হচ্ছে কি অবস্থা, আশা করি বুঝতে পারতেছেন। আমরা মনে করি যে এই বিএনপি ভারতের বিরুদ্ধে এই কথাটা বলো না কেন, অমুক এটা বললে সেটা বলো না কেন। অনেক সময় বলে, কিন্তু বলাগুলো অনেক মার্জিত হয়। অন্যরা যেভাবে, যেমন ব্যারিস্টার ফুয়াদ যেভাবে হাত নাড়িয়ে নাড়িয়ে বলে, ওভাবে বলা বিএনপির পক্ষে সম্ভব না। কারণ বিএনপি একটি ক্ষমতায় আসা দল, ক্ষমতায় আসলে সবার সঙ্গেই কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে এভাবেই চলতে হবে। এবং আমি মনে করি যে ভারত এমন একটা দেশ যাদের সঙ্গে আসলে সহজ কথায় কাজ হয় না। আপনি যদি মনে করেন যে না, ভারত আসলে যা করছে করছে, আমরা চুপ করে থাকি, ভারত একদিন ভারতের ভুল বুঝতে পারবে। ইন্টারন্যাশনাল পলিটিক্স এগুলো হয় না। ভারত আপনার বিরুদ্ধে যা করছে, আপনি তার বিরুদ্ধে তা করবেন, তাহলেই দেখবেন ভারত সোজা হবে। এখন সেটা আমরা কিভাবে করব? সেটা কি আমরা ভারতীয় পণ্য বয়কট করে করব, নাকি কি করে করব? এগুলো নির্ধারণ করার জন্য আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি দেশপ্রেমিক অর্থনীতিবিদ যারা আছে, ওই দালাল না, সেই রকম একটা অর্থনীতিবিদের সমন্বয়ে তারা বসে সিদ্ধান্ত নিবে যে এই যে ভারতের ভিতর যে আমরা পণ্য দিয়ে, ভারতের ভিতর দিয়ে আমরা পণ্য অন্য দেশে পাঠাতাম, যে ভারত বাতিল করলো, এতে ভারতের বিরুদ্ধে আসলে আদৌ কোনো ব্যবস্থা আমরা নেব নাকি নেব না। যদি বলে যে না নেব না, তাহলে তো হয়ে গেল। যদি বলে নেব, তাহলে কি নেব, কতটুকু নেব, এগুলো করে সিদ্ধান্ত নেওয়া উচিত। ওই যে একজন ইউটিউবে বলল দূর থেকে ভারতীয় পণ্য বর্জন করো, এগুলো না। রাজনীতি, অর্থনীতি যেখানে সমস্ত দেশ জড়িত, দেশের মানুষ জড়িত, সেগুলো কোনো আবেগের বিষয় না। দেশপ্রেমিক অর্থনীতিবিদরা সিদ্ধান্ত নিবে যে ভারতের এই ধরনের আচরণের বিরুদ্ধে আমাদের কি পদক্ষেপ গ্রহণ করা যায়। এবং আমি আশা করি ডক্টর ইউনূস যেই রাজনীতি করতেছেন, যেভাবে করতেছেন, বিএনপি এটা কন্টিনিউ করবে। এবং যেই লোকগুলো আছে ডক্টর ইউনূসের আন্ডারে, বিশেষ করে আমি মনে করি যে যদি বিএনপি ক্ষমতা যায়, তাহলে ডক্টর ইউনূসকে অবশ্যই রাষ্ট্রপতি পদে অলঙ্কিত করা উচিত। তাকে এই সম্মানটা বিএনপির দেওয়া উচিত। এবং প্রশাসনে কিছু ভালো ভালো লোক আছে, যেমন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির, তারপরে নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব, তারপরে ফায়েস্তেব আহমেদ ভাই, ডক্টর আশিক, এইসব ভালো ভালো ব্রিলিয়ান লোকগুলোকে, আরো আছে অনেকে থাকতে পারে, তাদেরকেও বিএনপির উচিত তাদেরকে নিয়ে কন্টিনিউ করা। রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি ভাই ইত্যাদি। এই এবং আমি পরিশেষে একটা কথাই বলবো যে নির্বাচন অবশ্যই হওয়া উচিত, অবশ্যই নির্বাচন হওয়া উচিত। এবং বেশি দিন নির্বাচন না হলে নানা রকম সংকট সৃষ্টি হবে এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা এই দেশে থাকবে না। কাজেই নির্বাচন হবে এবং নির্বাচন হতেই হবে। আপনারা যদি মনে করেন যে বিএনপি দেশ পরিচালনার যোগ্য না, আপনারা যদি মনে করেন যে বিএনপি তে চাঁদাবাজ আছে, সন্ত্রাস আছে, আপনারা তাকে ভোট দিয়েন না, তাই না? আপনারা জামাতকে ভোট দেন, আপনারা এনসিপি কে ভোট দেন। কিন্তু নির্বাচন হবে না এই কথা বলে এইসব ফরহাদ মাজাহার, যেই ফরহাদ মাজাহার একবার ইনসাফ কমিটি কায়েম করে, একবার নিজে গুম হওয়া নাটক করে, সেই ফরহাদ মাজাহারদের কথায় এই দেশ চলবে না। মনে রাখবেন, জনগণ কোনোদিনও ভুল সিদ্ধান্ত নেয় না। ফরহাদ মাজার বলতেছেন দেশে গণতন্ত্র আসলে লুটপাট আসবে, এটা কোনো কথা হলো? তিনি তার এইসব কথা। এবং এই ফরহাদ মাজার এবং তার স্ত্রী ফরিদা আপা উপদেষ্টা পরিষদে আছেন এবং তিনি উপদেষ্টা পরিষদের গোপন তথ্যগুলো তিনি এই ফরহাদ মাজার সহ, এই ফরহাদ মাজার ছোটন গ্রুপ, এদের সঙ্গে শেয়ার করে দেশটাকে অস্থির পরিস্থিতির দিকে তিনি ঠেলে দিচ্ছেন। আশা করি জনগণ ভুল বুঝতে পেরেছে এবং নির্বাচনও হবে। আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে, নির্বাচনও হবে, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে।
জামাত বিরোধী হতে পারে, এবং সর্বোপরি সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনিও তার মেয়াদ পুরা করবেন ইনশাল্লাহ। এই সব আওয়ামী, ভারত এবং বিবিসি মিলে আজকে যে ষড়যন্ত্র করতেছে যে বিএনপিকে ভারতের দালাল রূপে প্রতিষ্ঠা করার। দর্শক আলোচনা শুনে বুঝতে পেরেছেন ষড়যন্ত্র হচ্ছে বিএনপির বিরুদ্ধে শুরু থেকে, কারণ বিএনপি ছাড়া ক্ষমতায় যাবে এমন দল, এককভাবে ক্ষমতায় যাবে এখন আর কেউ নেই। কিন্তু বিএনপি এই যখন তারা এটা বুঝতে পেরেছে, তখন তাদের একটা সবাইকে তুচ্ছ-তাচ্ছিল্য করার যে একটা স্বভাব, সেটা তাদের ভিতরে চলে আসছে। আর যার কারণে মোটামুটি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। যেই দলটা 7 মাস আগে সবচেয়ে বাংলাদেশের জনপ্রিয় দল ছিল, 7 মাসে সেই দলটা বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট দলের কাতারে চলে গেছে। ওই যে মানুষ বিএনপিকে চাঁদাবাজের দল বলে, অধিকাংশ মানুষ বিএনপিকে দুর্নীতির দল বলে। কেন বলে? এটা তো বিএনপি অর্জন করেছে 7 মাসে। 16 বছরে যে জনপ্রিয়তা অর্জন করেছিল, 7 মাসে সেটা ধ্বংস করে দিয়েছে। এখন ভারত বিএনপিকে নিয়ে সবসময় ষড়যন্ত্র করছে, কিন্তু বিএনপি আবার ভারতের কোলে উঠতেছে। তো তার মানে কি, বিএনপি ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু বিএনপি সেগুলো বুঝতে পারছে না, এবং না বুঝতে পেরে সেই পথে পা দিয়ে বারবার ধ্বংস হচ্ছে। এই যে এখন ভারত যে চক্রান্ত শুরু করেছে, এই চক্রান্ত যদি সফল হয়, তাহলে বিএনপির অস্তিত্ব ঠিক আমি মনে করি কোথাও পাওয়া যাবে না।